গতদিন যে আমরা ক্লাস করেছি, গত ক্লাসের মধ্যে এগুলো ছিল যে শর্ট সার্কিট ক্যালকুলেশনটা হয়ে গেছে, এরপরে রিঅ্যাক্টরের অঙ্ক শুরু করেছি, শেষও করেছি। তা এবার আপনার রিঅ্যাক্টরের সুবিধা কি, রিঅ্যাক্টর কেন সার্কিটের সঙ্গে জেনারেটরের সাথে বাসবারের সঙ্গে লাগানো হয়, এই কথাগুলো বলা হয়েছে। এরপরে আমরা স্ট্যাবিলিটি পড়িয়েছি। স্ট্যাবিলিটি কি, ডায়নামিক সুইং ইকুয়েশন, এগুলো পড়ানো হয়েছে। ডায়নামিক স্ট্যাবিলিটি, স্টেডি স্টেট স্ট্যাবিলিটি, ট্রানজিয়েন্ট স্ট্যাবিলিটি, সুইং ইকুয়েশন, এগুলো মোটামুটি আলোচনা হয়েছে। এখন সুইং ইকুয়েশনের ভিতরে যেটা গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল যে অ্যাক্সিলারেটিং পাওয়ার আর অ্যাক্সিলারেটিং পাওয়ারের সাথে যে রোটেটিং অ্যাক্সিস থেকে যে কোণটা, কোণ এম ডি স্কয়ার বাই ডেল বাই ডিটি স্কয়ার সমান পি এ। এই যে বিচ্যুতিটা, এই যে কোণ, এর সাথে দেখো অ্যাক্সিলারেটিং পাওয়ারের একটা সম্পর্ক আছে। এটি সুইং ইকুয়েশন, সুইং যেটা। তাহলে সুইং ইকুয়েশন আমরা শেষ করেছি। এখন আমরা পরবর্তী অধ্যায়ে যেতে চাচ্ছিলাম ফিউজ সম্পর্কে। তার আগে আর একটা অঙ্ক দেখি, ট্রাইবারের একটা অঙ্ক দেখায় আমরা আগাইতে পারি। এখানে একটা চিত্র দেওয়া আছে, আমি চিত্রটাই আজকে দেখাই তোমাদেরকে। সেটা কত আছে এখানে 10 MVA 35% রিঅ্যাকট্যান্স, প্রত্যেকটারই সমান। অঙ্কের ডাটা পরিবর্তন করে দেওয়া সেটা ভিন্ন বিষয়, অঙ্ক জানলে তো কঠিন নয়। 35%, এটা 10 MVA, 10 অ্যাম্পিয়ার, 10%, প্রত্যেকটাই তাই। 10 MVA 10%, এটা 15 MVA 15%। A জেনারেটর B C, এটা ফিডার। মনে করে এখানে একটা ফল্ট আছে, ফল্ট এখানে বের করতে বলছে যে কারেন্ট বিন্দুতে শর্ট সার্কিট এমভি নির্ণয় করো।
ফল্ট বিন্দুতে MVASH নির্ণয় করতে হবে। কত এটা দেব? তোমরা আমাকে সহায়তা করো, অঙ্কের বই দেওয়া আছে কিন্তু এরপরেও অঙ্ক করার পদ্ধতি কি এটা তোমরা আমাদেরকে একটু শেয়ার করো, তাহলে তোমাদের আস্তে আস্তে উন্নতি হবে এবং নিজেরাই করতে পারবে। এই অঙ্ক করার সময় যেহেতু এই বিন্দু পর্যন্ত আমাকে যেহেতু সবগুলো MVA আছে এখানে MVA বলেছে, এই সবগুলো KVA তে থাকতো, তাহলে KVASH বের করতে হতো। এখন এখানে আমাদের করণীয় কি? এই MVASH বের করতে গেলে কি লাগবে? কি লাগবে? আমি ওটা তো ঠিকই আছে কিন্তু এটা ওটা কেন করব এই কাজগুলো? এটা MVA বেস বা টোটাল পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স ইনটু 100 মূল এই ফর্মুলা। এখন এটা তো আমাদের ধরে নেই, কিন্তু এইটুকুর জন্য আমাদের যত কাজ করতে হবে, বেস MVA ধরা বা KVA ধরা, তারপরে সমস্ত রিঅ্যাকট্যান্সগুলোকে রূপান্তর করা, এই সবগুলো কাজ করতে কেন হচ্ছে? শুধুমাত্র এই যে পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স, টোটাল পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স বের করার জন্য, এই কাজটা করার জন্য এই সমস্ত কাজগুলো করতে হবে। একটা কাজের জন্য হ্যাঁ। তাহলে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স, টোটাল পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স বের করতে গেলে প্রথমে ধরতে হবে এম বেস ধরতে হবে। লেট MVA বেস কত ধরবো বলো তো? কেন 10 ধরবো? এই যেখানে আছে 15 আছে, তাহলে আমরা এখানে 15 ধরতে পারি। 15 MV 15 MV ধরো। দেখো প্রত্যেকটা জেনারেটরের কিন্তু একই রকম রেটিং, একটা করলেই সব হয়ে যাবে। এখন আমরা অতএব পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স XGA সমান পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স XGB সমান পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স XGC, সবগুলো জেনারেটর রিঅ্যাকট্যান্স সমান কিসে বের করবো আমরা? এক বেস MVA বেস MVA কত হয় বলো তো? 15 ইনটু 35 ভাগ হলো 10, তাহলে কত হবে? 52.5 এত পার্সেন্টেজ সবগুলো হয়ে গেল জেনারেটর। এরপরে কোনটা করতে হবে? রিঅ্যাক্টর। এগুলো সব রিঅ্যাক্টর, সব রিঅ্যাক্টর। তাহলে রিঅ্যাক্টরেরটাও প্রত্যেকের সমান XRA XRB XRC। রিঅ্যাক্টর A জেনারেটর রিঅ্যাক্টর, B জেনারেটর রিঅ্যাক্টর, C জেনারেটর, এই জন্য আমরা চিহ্নিত করার জন্য করলাম। এটা সমান কত হয় বলো তো? 15 ভাগ 10 ইনটু কত? 10, তাহলে 15%। আর ট্রান্সফরমারের তো আছে এখানে 15 MV আছে, তাহলে ট্রান্সফরমারেরটা কত হচ্ছে? 15%। তাহলে এখানে তিনটা উপাদান আছে, জেনারেটর, রিঅ্যাক্টর, ট্রান্সফরমার। এই পার্ট পর্যন্ত আমাদের প্রত্যেকটা জেনারেটর এবং রিঅ্যাক্টরের রিঅ্যাকট্যান্সের মান বেস KVA তে আমরা রূপান্তর করে দিলাম।
এখন কি কাজ করতে হবে বলতো আমাদের? রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম আঁকতে হবে। রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম এখানে আসলাম। এটা কি দিলাম বলো? কি তার? এটা নিউট্রাল। ভুলে যাচ্ছ তোমরা? হ্যাঁ, ভুলে গেলে তো হবে না। নিউট্রাল তার। সবসময়ের জন্য যতগুলো রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম আঁকছি প্রত্যেকটারই শুরুতে এরকম নিউট্রাল। নিউট্রালের সাথে জেনারেটর রিঅ্যাক্টর এবং এটা সিরিজ আছে। এই জেনারেটর এটা সিরিজ, এটা সিরিজ, কিন্তু এখানে একটা ফল্ট হয়েছে। ফল্ট এখন আমরা আগে যেটা ফল্ট ছাড়া সেটা আমরা আঁকি, এইটা এবং এটা ফল্ট নাই, তাহলে আমরা এখানে দেখাতে পারি এটা হলো এইটা এবং এটা এবং এটা করলাম। এখন এই অংশটা এখানে খেয়াল করো, যেটা শুধু শর্ট সার্কিট ফল্ট হয়েছে এটাই ক্যালকুলেশন আসবে, এই দুইটা আসবে না। এবং এই প্রান্তটা কোন জায়গায় দেখো তো? এইখানে কি এই যে, এই জন্য আমরা এখানে এরকম দেখাতে পারি, এখানে ফল্ট হয়েছে মনে হচ্ছে, এখানে ফল্ট। যদি এটা না থাকতো, এই সোজা করে দেখানো যায় না। হ্যাঁ সোজা করে নিউট্রাল সাথে যাওয়া কোনটা? এই সোজা তাও দেখানো যাবে, একই কথা তো। যদি এখানে দেখাও কোনো অসুবিধা নেই, একই জিনিস। এখন এর সাথে আরেকটা দেখো, এর সাথে কি আছে? একটা ট্রান্সফরমার। আমরা এই জেনারেটর, তাহলে আমরা এখানে দেখো এটা বি, এটা সি, আর এটা এ। বি সি এ বলতে আমি বলেছিলাম মনে হয় তোমাদের, যেটা ফল্ট হবে সেটা ডান পাশে। যদি ফল্ট এখানে হতো তাহলে ওইটা ডান পাশে, তাহলে বিটা নিয়ে করে রাখতাম। যদি এখানে হতো তাহলে ওটা তাহলে এটা ডান পাশে রাখতাম, আর বাকি সবগুলো বাম পাশে থাকতো। ফল্টটাকে আমরা ডান পাশে রাখছি। তাহলে এগুলোর মান কত দেওয়া আছে বলো? কত বেড়েছে এখানে? এটা 52.5%, 52.5%, এটা 52.5%, এটা কত? 15%, এটা 15%, এটা বেড়েছে কত? 10, এটা 15%, এটা 15%। এখন তোমরা বলো এখানে যেটা আছে এটা কিসে আছে? এটা সিরিজ, তারপরে যেটা প্যারালাল, তার সঙ্গে এটা সিরিজ, তারপরে এটার সাথে প্যারালাল, তার সঙ্গে এটা সিরিজ। আমি একবারে আসলাম, তাহলে একবারে করতেছি। দেখো এটা মুছে দিলাম। টোটাল পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স কত হবে? 52.5 প্লাস 15। এখানে হলো 52.5 প্লাস 15, এর সাথে যোগ হলো 15%, 15 না? এরপরে প্যারালাল হলো 52.5
5 এর সাথে যোগ হলো 15%। 15 দেখো বুঝলা কিনা এটা? বাংলাদেশ 5 প্লাস 15 হ্যাঁ এর মাঝখানে প্যারালাল হবে না স্যার? এখানে এই দুটো মাঝখানে স্যার। না না এই দুটো মাঝখানে জি স্যার। এটা প্যারালাল তো, ও এখানে প্যারালাল চিহ্ন চিহ্ন দিতে হবে। দিলে হবে তারপর লিখি এটা এটা প্যারালাল, নাহলে তো ইনটু বোঝাচ্ছে স্যার। হ্যাঁ প্যারালাল। ধন্যবাদ। এটা parallel। তাহলে কত হবে বলো তো? এটা 15 67 না, 67.5 প্যারালাল 67.5 যোগ 15 প্যারালাল 52.5 কত হবে এবার? দুটোর সমান যদি প্যারালাল করো তাহলে একটার অর্ধেক হয় না রেজিস্ট্যান্স? জি স্যার। দুটো সমান প্যারালাল করলে 50%। কত হয় বলো এটা প্যারালাল করলে? 67.5 গুণ 67.5 প্লাস 67.5 প্লাস 67.15 প্যারালাল 52.5। আর এটুকু করলে কত হয় বলো? এটা অর্ধেক কত? তো এদিক দিয়ে 15 বাকি আছে স্যার। 33 যখন 66 10 10.75 হ্যাঁ 7 যোগ 15 এরপরে প্যারালাল 48.75 তারপরে ওটার সাথে থাকবে 48.75 প্যারালাল 52.5 48.75 গুণ 52.5 48.75 প্লাস 52.5 মোট কত হয় দেখো? তো এদিক দিয়ে 15 বাদ করছে স্যার। হ্যাঁ স্যার ওই 15 লাস্টে বাদ করছে। 15টা বাদ করছে। ও 15 বাদ করছে যোগ 15 হ্যাঁ কত হয় বলো? 40 এটা এটা টোটাল করলে 40.27 এত পার্সেন্টেজ। এখন বসিয়ে দিলে অঙ্ক হয়ে যাবে না? জি স্যার, হওয়ার কথা স্যার। হওয়ার কথা কেন, সন্দেহ আছে? ক্যালকুলেশনে যদি ভুল থেকে অর্থাৎ MV, হ্যাঁ MVA SH সমান MVA বেস ইনটু 100 ভাগ হলো টোটাল পার্সেন্টেজ। কত আছে আমাদের দেখো তো? MVA 15 MVA 15 ইনটু 100 ভাগ, হ্যাঁ কত হয় বলো? হুম 35.242 এত এমপি। হাতে কি লাগছে স্যার? হুম হাতে কি? আমার হাতে হ্যাঁ, কিছু ব্যথা লাগতেছে মনে হচ্ছে। হ্যাঁ 37.23 আছে এবং হয়ে গেছে তাহলে। এখন আমরা পরবর্তী ইয়েতে যাই।
ফিউজ। স্যার এটা আমরা কি বের করলাম মূলত স্যার বাস্তবে বাস্তবতার দিক দিয়ে? শর্ট সার্কিট এমভিএ বের করলাম। এখন শর্ট সার্কিট এমভিএ কেন বের করতে হবে তুমি এদের ক্লাসে শুনে নিও। কেন করেছে এই কাজটা এদেরকে বলেছে আগে, এই চ্যাপ্টারগুলো আগে পড়ানো হয়ে গেছে যে এই হ্যাঁ এটা তো সিমেট্রিক্যাল ফল্ট। সিমেট্রিক্যাল ফল্ট দুইটা, একটা হলো 3 ফেজ শর্ট আর গ্রাউন্ড, এইটাই তো 3 ফেজ শর্ট হয়ে গেল। সিমেট্রিক্যাল ফল্টের দুই প্রকার, আনসিমেট্রিক্যাল ফল্ট 4টা। আনসিমেট্রিক্যাল ফল্ট আমরা এখানে পড়াই না, ক্যালকুলেশন করা অনেক কঠিন, নিরসন করা সহজ। আর সিমেট্রিক্যাল ফল্ট ক্যালকুলেশন সহজ, নিরসন করা কঠিন। এগুলো তো বলছি ক্লাসে। অঙ্ক কঠিন নয়, তোমরা যদি একটু ধৈর্য সহকারে করো তাহলে দেখবে যে অঙ্ক সহজভাবে হয়ে যাবে। পরীক্ষা আসবে না স্যার? হ্যাঁ ফল্ট বের করে পরীক্ষা আসবে বলেই তো করাচ্ছি। তুমি শেষের দিকে কোশ্চেন দেখো, কোশ্চেনের মধ্যে তুমি তো ছিল না, এদেরকে বলেছি যে আমি মাত্র 3-4টা অঙ্ক করেছি, এই ধরনের যত অঙ্ক আছে তোমার সব পারার কথা। যে কয়টা অঙ্ক করে দিয়েছি এই অঙ্কগুলো করলে অবশ্যই পারার কথা। এখন আমরা এখানে ফিউজ সম্পর্কে, ফিউজ কি ধরনের যন্ত্র আমাদের বলতো? প্রোটেক্টিভ ডিভাইস ফিউজ। বাসাবাড়িতে কোনো কারণবশত যদি শর্ট সার্কিট সংঘটিত হয়ে যায় তাহলে অত্যধিক পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়। এই কারেন্ট যদি আমার ইনস্ট্রুমেন্টের মধ্যে কোনো উপাদানের মধ্যে চলে আসে তাহলে বড় ধরনের ত্রুটি দেখা দেবে, যার কারণে এই ফিউজ তারটা গলে গিয়ে সার্কিটটাকে মানে বিদ্যুৎ প্রবাহ পথে বিচ্ছিন্ন করে দিয়ে পুরো সিস্টেমটাকে রক্ষা করবে। এই জন্য ফিউজের ব্যবহার আমরা ব্যবহার করে থাকি ফিউজ, কিন্তু ফিউজ এমন ধরনের ব্যবহার করে থাকি যে ব্যবহারটা মানে সঠিক মানের হয় না। আমি প্রথমে দিকে বলেছিলাম তোমাদের ক্লাসে যে এমন তার লাগাই রাখছো যে বাড়ির অন্যান্য যন্ত্রপাতি পড়ে গেছে, এই জন্য টোটাল লোড ক্যালকুলেশন করে ফিউজ তার যে ব্যবহার করবে এর আকার আকৃতি কেমন হবে, ফিউজ তারের রেটিং নির্ভরই করে কারেন্টের উপরে। কারেন্টের মান অর্থাৎ টোটাল লোড কত হয়েছে তোমার বাড়িতে এই টোটাল লোড ক্যালকুলেশন করে এরপরে যে কারেন্ট বের হবে এই কারেন্টের চেয়ে কত গুণ বলেছি, 1.5 গুণ বেশি ধরে নিতে হবে। ধরে নেই ফিউজের তার সাইজ বের করতে হবে। এখানে ফিউজ তার আসলে কতগুলো বৈশিষ্ট্য থাকতে হবে ফিউজ তারের, যে একটুতেই বলে যাবে না, কম গলনাঙ্ক হতে হবে। কম গলনাঙ্ক ফিউজ তার সহজেই গলে যাবে না। তাহলে একটা বৈশিষ্ট্য কি ফিউজের? বৈশিষ্ট্য হলো কম গলনাঙ্ক। সহজেই গলে যাবে না, তবে মাত্রাধিক কারেন্ট প্রবাহিত হলে স্বাভাবিক কারেন্টের চেয়ে তাহলে গলে যাবে। হাই কন্ডাক্টিভিটি, উচ্চ কন্ডাক্টিভিটি, অক্সিডেশন প্রভাব মুক্ত হতে হবে, মরিচা ধরলে চলবে। অক্সিডেশন প্রভাব মুক্ত হতে হবে, অক্সিডেশন প্রভাব মুক্ত হতে হবে।
এইগুলি ফিউজের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। এখন অক্সিডেশন বলতে কি বোঝাচ্ছে? মরিচা, বলেছি। হ্যাঁ, কিছুদিন ফেলে রাখলে একটা জং ধরে যায়, মরিচা পড়ে। হ্যাঁ, এই জন্য তাহলে সহজে আর কাজ করবে না। এই জন্য মরিচা মুক্ত হতে হবে, অক্সিডেশন প্রভাব মুক্ত হতে হবে। অক্সিডেশন অর্থাৎ বায়ু এবং আর্দ্রতার কারণে অনেক সময় মরিচা ধরে, এগুলো যাতে না হয়। এখানে একটা বিষয় আছে, ফিউজের মূলনীতি। এখানে যত বেশি কারেন্ট প্রবাহিত হবে ফিউজ এলিমেন্ট বলতে সময় কম লাগবে। অর্থাৎ টাইম কারেন্ট বৈশিষ্ট্য সূচক রেখা। ইনভার্স টাইম ল্যাগ বলে, ফিউজের ইনভার্স টাইম ল্যাগ বৈশিষ্ট্য গণনা করো। ফিউজের ইনভার্স টাইম ল্যাগ বৈশিষ্ট্য বর্ণনা করো। ইনভার্স টাইম তার মানে কারেন্ট I সমানুপাতিক 1/t, এটা বোঝাচ্ছে না? আই সমানুপাতিক ইনভার্স টাইম, ইনভার্স টাইম ল্যাগ অর্থাৎ কারেন্ট টাইম অথবা এরকম হতে পারে t সমানুপাতিক 1/i। আই সমানুপাতিক 1/t। হ্যাঁ, এই দুটোর যে কোনো একটা হতে পারে। জি স্যার, একই স্যার। যদি কারেন্ট বেশি হয় তাহলে সময় কম লাগবে, কারণ 1 ভাগ। জি স্যার। আর যদি কারেন্ট কম হয় সময় বেশি সেটা লাগে। সেটা একটা ব্যস্তানুপাতিক। হ্যাঁ, ব্যস্ত অনুপাতিক কারেন্টের সাথে সময়ের। আমরা যদি এরকম একটা গ্রাফ তৈরি করি, গ্রাফ বানাই বিভিন্ন পদার্থে, দেখো এদিকে যদি টাইম ধরো, এদিকে টাইম t, উপরের দিকে কারেন্ট, সরি এদিকে কারেন্ট ধরো, এরকম কারেন্ট। বিভিন্ন পদার্থের যদি আমরা ধরি, বিভিন্ন ধরনের পদার্থ হতে পারে। এখন বৈশিষ্ট্যটা এমন, এই যে রেখাচিত্রটা দেখো, এদিকে খেয়াল করো, যদি টাইম এখানে দেখো, এখানে টাইম হয়, তাহলে কোথায় যাচ্ছে? কারেন্ট বেশি। কারেন্ট এই সর্বোচ্চ কারেন্ট এই জায়গায়। আবার এখানে কারেন্ট, টাইম দেখো বেশি, টাইম বেশি কারেন্ট কম। আবার এখানে দেখো খেয়াল করে জায়গায় কারেন্ট কম, টাইম অনেক বেশি। জি স্যার। একটা সাথে একটা ব্যস্তানুপাতিক। এটা কি বোঝাচ্ছে? যদি পরীক্ষায় আসে যে ফিউজের ইনভার্স টাইম ল্যাগ বৈশিষ্ট্য বর্ণনা করো, অথবা কারেন্টের এখানে বলা আছে টাইম কারেন্ট বৈশিষ্ট্য রেখা, টাইম কারেন্ট বৈশিষ্ট্য রেখা বর্ণনা করো। একটা দিলে হবে স্যার। তিনটে। হ্যাঁ, বললাম তখন কি স্যার একটা দিলে হবে? একটাই, হ্যাঁ একটা দাও। এই যে আমি যতটুকু লিখেছি যদি বর্ণনা নাও লিখো, এটা নাকি? যদি এই এই দুটার জিনিস আর এটা লিখে দাও, তাও 3 মার্ক দেবে, না 2 মার্ক দেবে জি স্যার। কিছু না লিখলেও। এটা বুঝতে হবে যে বিষয়টা দেখো, লেখো তুমি এদিকে টাইম ধরেছি, এদিকে টাইম, এটা কারেন্ট, কারেন্ট, এটাই হলো ইনভার্স টাইম ল্যাগ বৈশিষ্ট্য। আজকে এই পর্যন্ত থাক। স্যার, হ্যাঁ স্যার আমাদের ফিউজ তো প্রোটেক্টিভ ডিভাইস তাই না স্যার? হ্যাঁ, তাহলে স্যার সার্কিট ব্রেকার কি? সার্কিট ব্রেকার তো কোনো একক বেশি নিস না। সার্কিট ব্রেকার তো ওটাও একটা প্রোটেক্টিভ ডিভাইস। এটা ছাত্রের ভিডিও ভিডিওর মধ্যে তার তফাৎ কি, পার্থক্য কি স্যার? ফিউজ যেমন
ফিউজ আমরা যে কোনো জায়গায় ব্যবহার করি, সার্কিট ব্রেকার ব্যবহার করি, এই কথাগুলো